আমার বিয়ে ভেঙে গেছে খবরটা শুনে আপনি খুশি হননি? আমার খুশি অখুশি দিয়ে কোনো কিছু কি যায় আসে সুপ্রভা? এসব বাদ দাও। সুপ্রভা আবারও আশাহত হলো অনিলের কথা শুনে। অনিলের কথার ধাঁচ কেমন অন্য রকম লাগছে। তবে কি অনিল এই কয়দিনে একদম বদলে গেল? আপনাকে তো এতদিন একবারও দেখিনি, কোথায় ছিলেন আপনি? আগে তো রোজ দেখতাম স্কুলের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, আমার সাথে কথা বলতেন। এখন তো আপনাকে আর দেখি না। সুপ্রভার প্রশ্ন শুনে অনিলের বলতে ইচ্ছে হলো, আমি তো রোজ দেখতাম তোমাকে, তবে লুকিয়ে লুকিয়ে। তোমার সামনে যাইনি কখনো, আড়াল থেকে দেখে চোখে শান্তি পেতাম। তখন খুব করে ইচ্ছে হতো আগের মতো তোমার কাছে যেয়ে কথা বলি, কিন্তু সেই ইচ্ছে মনের ভেতরটাই শেষ করে দিয়েছি। যাইনি তোমার সামনে, কথাও বলিনি, তাতে কম কষ্ট কিন্তু আমারও হয়নি। অবশ্য তবুও তোমাকে আমার শূন্যতা বোঝানোর দরকার, ভালোবাসার তখন তোমার উপলব্ধি করা দরকার। মনের কথাগুলো মনেই রেখে দিল অনিল। সুপ্রভাকে কিছু বলল না, উল্টো কথা বলল। ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। অনিল ভেবেছিল সুপ্রভা হয়তো তার অভিমান বুঝে ভাঙানোর চেষ্টা করবে, কিন্তু না। এই মেয়ের হৃদয় পাথরের ন্যায় শক্ত, যেন ভাঙবে তবু মচকাবে না। তুমি আর আন্টি খেয়ে নিও, তারপর বাড়ি চলে যেও। আমি গোসল করে একটু পরে আসছি আবার। আমার বাবা তো আপনারা এত কষ্ট না করলেও চলবে, এমনিতেই অনেক করেছেন আজকে। কি সহজ করে বলে দিলে আমার বাবা, অথচ মানুষটা আমার বাবার সমতুল্য। তাকে আমি চিনি, সে আমাকে স্নেহ করে, তার এই সময় আমি পাশে থাকবো না? এরকম শিক্ষা আমার মা আমাকে দেয়নি। তুমি বললেও আমি আসবো, আর না বললেও আমি আসবোই। অনিল চলে গেল। সুপ্রভা একটু হেঁটে রাস্তা অব্দি তাকালো, আর একটু যাতে অনিলকে দেখতে পায় সেজন্য। কতদিন পর মানুষটাকে দেখেছে সে। ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আপনাকে মিস করেছি আমি বড্ড, কিন্তু বলেনি। ভালোবাসা প্রকাশ করলে যে আরো দুর্বল হয়ে পড়বে সুপ্রভা। তাকে তো দুর্বল হলে চলবে না, যে স্বপ্ন দেখেছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। বাবা মার মুখে হাসি ফোটাতে হবে তাকে। সেই স্বপ্নের কাছে সুপ্রভা নিজের আবেগকে দাম দিল না। বাড়িতে ঢুকতেই শিকদার সাহেবের গম্ভীর কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো অনিল। পা বাড়ালো না আর ভিতরে যাবার জন্য, সেখানেই স্থির হলো পা জোড়া। আমাকে কিছু বলবে বাবা? কই ছিলে তুমি এতক্ষণ? তুমি তো আজকে কাজে যাওনি, মা তো তোমাকে বলেই বেরিয়েছে বাবা। তাহলে আমাকে হয়তো প্রশ্ন করছো যে? সোজা কথা সোজা উত্তর দিতে আজও পারলে না তুমি? বেশ ধমকের স্বরেই অনিলকে কথাগুলো বলল শিকদার সাহেব। আমি হাসপাতালে গিয়েছিলাম বাবা, সুপ্রভার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। তোমাকে আর কতবার বলবো তুমি ওই মেয়ের পিছু ছাড়বে, বলো অনিল? বাবা কি সব বলছো তুমি? একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি তাকে হাসপাতালে নিয়ে যাব না? ঠিক আছে, সে অবধি তোমার কথা মানলাম। তুমি ওনার সেবা করেছো, যাও, কিন্তু এই অবধি সীমাবদ্ধ রাখবে। পুরো বিষয়টা এর বেশি যেন না গড়ায়। বাবা কি বলতে চাইছো তুমি, ঠিক করে বলো। তুমি অবুঝ নাও। তুমি কি ভেবেছো সব কথা কেবল তুমি তোমার মায়ের সাথে বলবে আর আমি কিছু জানতে পারবো না? এরকমটা তো হয় না। আমি সবই জানি যে তুমি ওই রিকশাওয়ালার মেয়েটার সাথে প্রেম করতে চাইছো। তোমার জানাই ভুল আছে বাবা, ওর সাথে প্রেম না, ওকে বিয়ে করতে চাই। ও একটা রিকশাওয়ালার মেয়ে অনিল, ওর সাথে আমাদের যায়? ওর সঙ্গে মানাবে কোনো বাস ড্রাইভারের ছেলেকে? তুমি আমার ছেলে, তুমি ওর জন্য নও। দেখো বাবা, পেশা দিয়ে মানুষকে বিচার করতে হয় না। তুমি এত বড় জায়গায় কাজ করো ঠিকই, কিন্তু তোমার মনটা তোমার কাজের মতন অত বড় নয়। তাহলে এরকম কথাগুলো বলতে পারতে না আমাকে। তোমার যা ইচ্ছে বলতে পারো, কিন্তু বিয়েটা আমি সুপ্রভাকেই করব। বাবার কথার উত্তরে তোয়াক্কা না করে অনিল সিঁড়ি পেয়ে নিচের রুমে উঠে চলে গেল। সেখানে আসলেন সুনেরা বেগম। স্ত্রীকে দেখে ছেলের সব রাগ তার উপর দিয়ে গিয়ে পড়ল শিকদার সাহেবের। দেখেছো তোমার ছেলের আচরণ? কি ছেলে তৈরি করছো তুমি এটা? তুমি বা কি রকম আমি বুঝছি না। ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, সে মেয়েটা ভালো, শুধু যে ভালো তাই না, পড়াশোনাতেও যেমন ভালো তেমনি ব্যবহারও। তাহলে বাধা দিচ্ছ কেন? এত ভালো ভালো করো না। তার বাবা একজন রিক্সা চালক, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয়ের জন্যই সে আমাদের বাড়ির বউ হবার উপযুক্ত নয়। তোমার এই নাম যশ যেদিন চলে যাবে সেদিন বুঝবে অসহ্যকর হয়ে উঠছেন দিন দিন। ছেলে বউ কারো থেকে পাত্তা না পেয়ে রাগ এবার আরো দ্বিগুণ হয়ে উঠল শিকদার সাহেবের। মনে মনে ঠিক করলেন দ্রুত এর সমাধান হওয়া দরকার, নইলে সিচুয়েশন তার হাতের বাইরে চলে যাবে, তখন কিছু করার থাকবে না। বাড়ির পাশেই একটু দূরে হাঁটলে একটা ছোট্ট পার্ক পড়ে। ওটা শিশু পার্কই বলা যায়। বাচ্চারা এসে দোলনাতে দোল খায়, খেলা করে। সেখানে ঝালমুড়িওয়ালা, বাদামওয়ালা বসে, আরো কত কি। রূপন্তী একটু আগে সুপ্রভার সাথে হাসপাতালে দেখা করে
করে এসে বাড়ি যাচ্ছিল তখনই চোখ পড়ে বাদামওয়ালার কাছে। বিকেল হয়ে গেছে, এখন আর বাড়িতে যেতে ইচ্ছে হলো না রূপন্তীর। একটু বসার ইচ্ছে হলো, এমনি একা একা তো ভাল লাগে না, সাথে তো সুপ্রভাও নেই। রূপন্তী পাশ থেকে বাদাম কিনে এনে একটা চেয়ারে বসে বসে বাদাম খাচ্ছিল। ঠিক তখনই চোখ যায় সেই রাস্তার পাশ দিয়ে জুনায়েদ হেঁটে যাচ্ছে। জুনায়েদ প্রথমে শুনছিল না দেখে বাদাম হাতে নিয়ে রূপন্তী ছুট লাগায় জুনায়েদের কাছে। জুনায়েদের সামনে গিয়ে দাঁড়ায়। এই যে কানে কি তুলো গুজে রেখেছেন যে শুনতে পাচ্ছেন না? আমি কখন থেকে ডেকে যাচ্ছি আপনাকে। না, শুনতে কেন পাবো না? আমি কানে ঠিকই শুনতে পাই, তবে এবার মনে হয় শুনতে পাবো না কানে, কারণ তুমি কথা বলতে শুরু করেছো না আমার কানে পাশে এসে। জুনায়েদের কথায় রূপন্তীর রাগ হলো, কিছু না বলে আবারও সেই চেয়ারে গিয়ে বসে পড়ল। জুনায়েদও পিছু পিছু সেখানে গেল। এটা শিশু পার্ক, তুমি যে শিশু আগে জানা ছিল না তো? আমি কথা বলবো না আপনার সঙ্গে, আপনি চলে যান। আমি শিশু হই, বুড়ি হই, আপনার কোনো সমস্যা? জুনায়েদ এবার রূপন্তীর পাশে এসে বসলো। দেখো রূপন্তী, অযথা রাগ করো না। কি হয়েছে বলো, আমাকে ডেকেছে কেন? ও তো, আমি তোমার সাথে এমনিই মজা করি। আরে সে তো আমি আপনাকে এমনিই ডেকেছিলাম অনিল ভাইয়ার কথা জানতে। ভাইয়ার কি হয়েছে বলুন তো? কতদিন দেখি না স্কুলের পাশে। জানি না, সেদিন সুপ্রভা অনিলকে না বলার পর থেকে অনিল কিরকম হয়ে গেছে। রূপন্তী কি বলবে বুঝতে না পেরে চুপ হয়ে রইল। জুনায়েদ বলল, প্রেমে বিরহ, বিচ্ছেদ, সুখ কত কিছুই হয়, ওদের দুজনকে ছেড়ে দাও। অনিল আমার বন্ধু, ওকে ছোট থেকেই চিনি। আমি সুপ্রভাকে ভালোবেসে সে কখনো ছেড়ে যাবে না, এটুকু ভরসা আছে আমার ওর উপর। যাক, শুনেও শান্তি পেলাম। এরকম ভালো কজনে বাসতে পারে বলুন? রূপন্তীর কথা শুনে জুনায়েদ হাসলো। হাসা বন্ধ করে ফের বলল, এরকম ভালোবাসা হয় না বলছো? হ্যাঁ, হয়তো না। আপনি জানেন এখনকার যুগে ভালোবাসা বলতে তেমন কিছুই নাই, সব কেমন যেন ফিকে। ভালোবাসবে আমায়? তারপর দেখো এরকম খাঁটি ভালোবাসায় আমিও বাঁচতে পারি কিনা তোমাকে। জুনায়েদের কথা শুনে রূপন্তী বসা থেকে উঠে দাঁড়ালো। কথার ছলে জুনায়েদ রূপন্তী এভাবে বলবে রূপন্তী বুঝে উঠতে পারেনি। এদিকে জুনায়েদ বলে তো ফেললো রূপন্তীকে ভালোবাসার কথা, অথচ মনে মনে বেশ ভয়ে আছে, কারণ সুপ্রভাত যতটা ঠান্ডা শীতল, রূপন্তী ততটাই ছটফটে। এই রাস্তার ভিতর রূপন্তী কোনো উল্টোপাল্টা কাজ না করে বসে, জুনায়েদ সেই ভয়টাই পাচ্ছে। কি রে রূপন্তী, শিশু পার্কে বসে বসে এসব ভালোবাসাবাসি হচ্ছে? তোদের বাড়ি এদিকেই যাচ্ছি, যাই কাকুকে খবরটা দিয়ে আসি গিয়ে। রূপন্তী জুনায়েদকে উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই নিপা এসে রূপন্তীকে কথাগুলো বলতেই রূপন্তী নিপার মুখ আটকে ধরে। আরে আরে গাধি, জুনায়েদে উনি তো আমার বড় ভাইয়া, উনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসে বুঝলি? স্কুলে তো পড়া বুঝিস না, আর এখানে এসে বেশি বুঝিস। তোরা গাধি। রূপন্তীর কথা শুনে জুনায়েদের কাশি উঠে গেল। শেষমেশ কিনা ছোট বোন বানিয়ে দিল রূপন্তী। এসেছিল প্রেম করতে, প্রেমিক হতে হয়ে গেল বড় ভাই। হায় রে! তুই কি পেয়েছিস আমাকে? স্কুলে আমি পড়া না বুঝি, কিন্তু আমাকে বোকা ভাবিস না একদম। রূপন্তী বুঝলো নিপাকে যে করেই হোক থামাতে হবে। এই নিপা স্কুলেও সুপ্রভার পিছু লাগতো, আর সুপ্রভার সাথে রূপন্তীও থাকে, সেজন্য রূপন্তীরও পিছু পড়েছে। ভরসা নেই যদি সত্যি সত্যি বাড়িতে গিয়ে বলে দেয়, তখন তো রূপন্তীর হলো একেবারে সারে সর্বনাশ। এই জুনায়েদ ভাই চুপ করে আছেন কেন? বলুন, আমি আপনার ছোট বোন না? জুনায়েদের রূপন্তীর চোখ মুখের ইশারা দেখে রূপন্তীর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলতে লাগলো, হ্যাঁ তো, রূপন্তী যা বলেছে সেটাই ঠিক। তুমি অযথা ভুল বুঝছো, তুমি বরং যা কাজ করছিলে সেটাতেই যাও। আচ্ছা গেলাম তাহলে আমি। নিপা চলে যেতেই জুনায়েদ তীক্ষ্ণ নজরে রূপন্তীর দিকে তাকালো। রূপন্তী আমতা আমতা করে বলল, এমনি তাকাচ্ছেন কেন? আমি তো আপনাকে ভাইয়াই বলি নাকি? এমনি সময় তো বক বক করতেই থাকো। আজকে কি হলো, একেবারে মুখে কুলু পেতেছিলে? আমি তোমাকে কখনো বলেছি তুমি আমার ছোট বোন? আরে ঠান্ডা হন, আপনি তো বুদ্ধু, বাচাল সব আমাকেই বলেন, এটুকু বুঝলেন না? এখনো যদি আমার বাবাকে বলতো তখন কি হতো? জুনায়েদ ভ্রু কুঁচকে রূপন্তীকে শুধালো, কি হতো? ধুর, তখন তো বাবা যে আমার পাত্রপক্ষ নাকচ করে দিয়েছিল, তারা তো আবার চলে আসতো। আমার বাবা খুব গম্ভীর মানুষ বুঝলেন, এসব প্রেম টেম একদম পছন্দ করে না। যদি এখন এই ঢেঁড়স নিপা গিয়ে বাবাকে বলতো, বাবা তো রেগে মেগে কি যে করতো আমি নিজেও জানি না। বাপরে! তোমাকে যেদিন বললে পাত্রপক্ষ দেখতে আসবে, আসেনি? বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি বাবাকে বুঝিয়ে শুনিয়ে বলেছি, আর বাবা পাত্রপক্ষকে আসতে বলেনি।
তো বিয়ে ঠিকই হয়নি, যখন ভাঙবে কি করে বলুন? জুনায়েদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো এই মেয়ের সাথে প্রেম করা তার এই জীবনে সম্ভব না। অনিলের সঙ্গে থাকতে থাকতে কখন যে এই বাচাল পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে গেছে নিজেও বোঝেনি। কথা বলতে বলতে আনমনে ভালোবাসিও বলে ফেলেছে, অথচ সময় সুযোগের জন্য সেই বিষয় আর এগোলো না, ধামাচাপা পড়ে গেল। জুনায়েদ আর রূপন্তীকে বিব্রত করলো না এসব বলে। রূপন্তীর থেকে বিদায় নিয়ে নিজের পথে হাঁটা ধরল জুনায়েদ। রূপন্তী বেমালুম ভুলে গেল জুনায়েদের বলা কথাগুলো। সে আপন মনে বাদাম খেতে লাগলো আবারও বসে বসে। কয়েকদিন পর সোফাতে বসে বসে চা খাচ্ছিল শিকদার সাহেব। ছেলে স্ত্রীর এরকম ব্যবহার তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। শিকদার সাহেব বেশ ভালো করেই বুঝলেন তার স্ত্রী বা ছেলে এত সহজে কথা বুঝবে না। উপায় একটাই, তার নিজেকেই কিছু একটা করতে হবে। সুপ্রভার বাবা এখন অনেকটাই সুস্থ। এই তো আর গুনে গুনে 5 দিন পর সুপ্রভার এসএসসি পরীক্ষা। এই কয়দিনে অনিলকে একবার দেখেছিল বাড়ির পাশে, আর দেখেনি। বাবা এখন কিছুটা ঠিক হয়ে গেছে, তবুও সুপ্রভা বাবার সঙ্গে সঙ্গেই থাকে। এই তো আফজাল হোসেনের জুতো ছিঁড়ে গেছে, সাথে কিছু জামা কাপড়ও কিনতে হবে। সেজন্য বাবাকে নিয়ে বেরিয়েছে সুপ্রভা। ফুটপাত ধরে হাঁটছিল, তখনই একটা বড় গাড়ি এসে থামে সুপ্রভাদের সামনে। সুপ্রভা খেয়াল করে দেখলো গাড়ি থেকে শিকদার সাহেব নামছে। সুপ্রভা তার বাবার সাথে সেখানেই দাঁড়িয়ে রইল। শিকদার সাহেব হেঁটে সুপ্রভার সামনে এসে দাঁড়াতেই সুপ্রভা মাথার ঘোমটাখানি একটুখানি টেনে নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু বলবেন কি? শিকদার সাহেব সুপ্রভা আর আফজাল হোসেনের দিকে চোখ বোলালো, তারপর বলল, পাশে তোমার বাবা আছে, সে থাকতে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো? যা বলার আমি ওনাকেই বলবো। শিকদার সাহেবের কথা শুনে সুপ্রভা চুপ হয়ে গেল। বুঝলো এখন সে উত্তর দিলেই একটা কথার পর কথা বাড়বে। তবে সুপ্রভার অনিলের বাবার কথা ধাঁচ তেমন ভাল লাগলো না। কি বলুন, আমি সুপ্রভার বাবা, যা বলার আপনার আমাকেই বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যা বলার তো আপনাকেই বলবো। মেয়ে তো আপনার, কথা তো আপনাকেই বলতে হবে। কিরকম মেয়ে বানিয়েছেন? মানে কোনো শিক্ষা দেননি নাকি? বড়লোকের ছেলে মানে কি গলে পড়তে হবে? মনে মনে যেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো সুপ্রভার। আফজাল হোসেন অবাক দৃষ্টিতে কথাগুলো শুনলেন। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার মেয়ে কি করছে? অনিলকে তো চেনেনি। অনিল আমার ছেলে হয়, সেই ছেলেকে আপনার মেয়ে প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। আমি আমার ছেলেকে কিছুতেই বুঝাতে পারছি না আপনার মেয়ের থেকে দূরে থাকতে। শিকদার সাহেবের কথা শুনে আফজাল হোসেন বিস্মিত নয়নে মেয়ের দিকে তাকিয়ে থাকে। সুপ্রভা কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। সবটা যেন হুট করে হাতের বাহিরে চলে গেছে। শিকদার সাহেব আবারও প্রশ্ন করল। কিছু বলছেন না কেন আপনি? আফজাল হোসেন মেয়ের দিকে এক নজর তাকিয়ে শিকদার সাহেবকে উত্তর দিল। আপনি বলতে চাইছেন যে আমার মেয়ে আপনার ছেলের পিছু পড়ে থাকে? হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন অবশেষে। আপনার মেয়েকে বলবেন আমার ছেলে অনিলের থেকে দূরে থাকতে। শিকদার সাহেবের কথা শুনে আফজাল হোসেন মেয়েকে শুধালো। এসব কি বলছেন উনি? আমি তোকে এত কষ্ট করে বড় করে তুলছি এসব দিন দেখার জন্য। তোকে নিয়ে আমার কত স্বপ্ন আসা, তুই জানিস না সুপ্রভা? বাবার ধমকের সুরে কথা বলা শুনে কেঁপে উঠল সুপ্রভা। না চাইতেও চোখ বেয়ে কান্না চলে আসছে। বাবা, বিশ্বাস করো, ওনার ছেলের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। রাস্তায় দেখা হতো, এমনি কথা বলতে চাইতো, আমি কথাও বলতাম না বেশিরভাগ সময়। তাহলে সম্পর্ক কি করে হবে বলো? সুপ্রভার কথা শুনে শিকদার সাহেব রেগে গিয়ে আঙ্গুল উঁচু করে কথা শোনাতে লাগলো সুপ্রভাকে। তুমি কিছু করনি, কোন সম্পর্কে নেই, তাহলে আমার ছেলে কেন বারবার তোমার পিছু ঘুরঘুর করে? এক হাতে কখনো তালি বাজে শুনেছো তুমি এটা কখনো? আমার আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই আঙ্কেল। উনি আমাকে পছন্দ করেন এটুকুই, সত্যি এটাই। কোনো সম্পর্ক নেই আমাদের মাঝখানে। আফজাল হোসেন এতক্ষণ মেয়ের কথা শুনছিলেন, এবার জবাব দিলেন। দেখুন শিকদার সাহেব, আপনি হাতে পারে নামকরা পুলিশ অফিসার, কিন্তু আমার কাছে আমার মেয়ে আগে। ওর কথা আগে, আপনার কথা নয়। ও যখন বলেছে যে আপনার ছেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই, মানে নেই। আমার মেয়েকে চিনি, আমি বিশ্বাস করি। আফজাল হোসেনের কথা শুনে শিকদার সাহেব কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর বললেন। ঠিক আছে, কোনো সম্পর্ক যেহেতু নেই, আর যেন ভবিষ্যতে তা নাও হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি কিছু হয় তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না।
কিন্তু আশা করি আমার ক্ষমতা সম্পর্কে আপনারা অবগত আর নিজেদের অবস্থানও জানেন। শিকদার সাহেব তার কথাগুলো বলে চলে গেল। সুপ্রভা বাবার পাশেই দাঁড়িয়ে আছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব ভীষণ করে। তার জন্য আজকে বাবাকে অপমানিত হতে হয়েছে অন্য লোকের কাছে। যেখানে আফজাল হোসেন রিকশা চালালেও মাথা উঁচু করে বাঁচত, সুপ্রভার কেন জানি মনে হচ্ছে তার নিজের জন্য বাবার উঁচু মাথা আজ নিচু হয়ে গেছে। বাবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার শক্তি খুঁজে পাচ্ছে না সুপ্রভা। সুপ্রভাকে নীরব থাকতে দেখে আফজাল হোসেন বলল, তুই আমার মেয়ে, আমি তোকে চিনি, ভরসা করি, বিশ্বাস করি। আমার বিশ্বাস ভরসা ভাঙার মতো কোনো কাজ করিস না মা। শিকদার সাহেব যেন দ্বিতীয়বার তোকে নিয়ে কোনো অভিযোগ করতে না পারে, সেদিকে খেয়াল রাখিস। সেই মনে চলিস। বাবা, তুমি যে আমাকে ভুল বোঝনি, আমি এতেই খুশি। তোমার বিশ্বাস ভরসা আমি ভাঙবো না। যে স্বপ্ন তুমি আমাকে নিয়ে দেখছো, সে স্বপ্ন পূরণ ব্যতীত আমি এসব কিছুর দিকে আগাবো না। তুমি দেখো। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত রাখলেন। হ্যাঁ, এসব করিস না। উনি সমাজের উঁচু পথের মানুষ, এত বড় অফিসার, ওনার ক্ষমতা ও আছে। উনি চাইলে আমাদের জীবন দুর্বিষ্ট করে তুলতে পারে। এত বছর যে সম্মান নিয়ে বেঁচেছি, সেই সম্মানের কোনো দাগ লাগাতে দিস না। অনিলের সাথে কোনো রকম কোনো কথা বলবি না। হ্যাঁ, আমি জানি অনিল খুব ভালো মানুষ, কিন্তু ওনাদের সাথে আমাদের যায় না। ওর ঘরে তুই যদি যাস বাবা, কোনো সম্পর্ক করিস না। লোক বলবে আমি লোভী। রিক্সা চালিয়ে লোভ সামলাতে না পেরে মেয়েকে বড়লোকের ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি। এসব শুনতে পারবো না আমি এখনো। এসব কথা শুনে এত অসম্মান নিতে আমি বাঁচতে পারবো না। আমার উঁচু মাথা যেন উঁচুই থাকে। অনিল ভালো ছেলে, আমি চিনেছি ওকে। তুই আটকালে একটা সময় যে নিজে সরে যাবে। সুপ্রভা মনোযোগ সহকারে বাবার কথাগুলো শুনল। আজকে যা হয়েছে এটা একদমই আশা করেনি। শিকদার সাহেবকে যখন দেখেছিল সুপ্রভা, তখনই বুঝতে পেরেছে তিনি অপমান করতেই এসেছে। কারণ সুপ্রভা বেশ ভালো করেই বুঝেছে অনিলের বাবা উঁচু নিচু ভেদাভেদ করেন, পেশা দিয়ে মানুষকে বিচার করেন। সবকিছুর ভিড়ে সুপ্রভার একটা জিনিস ভালো লেগেছে, তার বাবা তাকে ভুল বুঝে কটু কথা শোনায়নি, যার বা রেগে যায়নি। তিনি ঠান্ডা মাথায় সুপ্রভাকে বুঝিয়ে দিয়েছেন যাতে সুপ্রভা অনিলকে পুরোপুরি ইগনোর করে। অন্য বাবা মা হলে হয়তো সন্তানকে মারতো, কথা শোনাতো, কিন্তু আফজাল হোসেন তা করেনি। তিনি মেয়েকে ভালোবেসে বুঝিয়েছেন। সুপ্রভা সে কথা অক্ষরে অক্ষরে পালন করবে বলে মনস্থির করলো। অনিলের জন্য মনে কোনো আবেগ, মায়া, মমতা কিচ্ছু রাখবে না আর। পেরিয়ে গেছে আরো কয়েকদিন। সুপ্রভার স্কুল শেষ, সেজন্য এই কয়দিনে অনিল সুপ্রভার বাড়ির পাশে ঘুরঘুর করেছিল, কিন্তু সুপ্রভা দেখাও দেয়নি বা কথাও বলেনি। অনিল চেষ্টা করতে গিয়েও ব্যর্থ। আজকে সুপ্রভার এসএসসি পরীক্ষা। সুপ্রভা যে রাস্তা ধরে বেরোবে, সেখানে অনিল দাঁড়িয়ে আছে। একটুখানি অপেক্ষা করতেই দেখতে পেল রূপন্তী আর সুপ্রভা একসাথে হেঁটে আসছে স্কুল ড্রেস পরে পরীক্ষা দেবার জন্য। অনিল গিয়ে সুপ্রভার সামনে দাঁড়ালো। কি ব্যাপার সুপ্রভা? এই কয়দিন একবারও তুমি আমার সামনে আসোনি, কি ব্যাপার বলো তো? রূপন্তী পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুপ্রভা কঠিন করে নিল নিজেকে। দেখুন, আমার পথ ছাড়ুন বলে দিচ্ছি। আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। আমার পরীক্ষা আজকে। একটু বিরক্ত করবেন না আমাকে। সরে যান বলছি। অনিল অবাক দৃষ্টিতে সুপ্রভার দিকে তাকিয়ে আছে। এত কঠিন স্বরে সুপ্রভা অনিলের সাথে কখনো কথা বলেনি। তোমার কি হয়েছে সুপ্রভা? তুমি আমার সাথে এত রেগে কেন কথা বলছো? তোমার পরীক্ষা। আমি তোমাকে এমনিতেই কয়েকটা কথা বলতে এসেছিলাম পরীক্ষা সম্পর্কে। তোমাকে এই কয়েকদিন দেখিনি, একটা বারও দেখা কেন করোনি আমার সাথে? আপনার সাথে কেন দেখা করব আমি? আপনি কে হন? আমার কেউ না। তাহলে আপনার সাথে দেখা করার কোনো প্রশ্ন আসছে না। অনিল আরো এক দফা অবাক হলো সুপ্রভার কথা শুনে। এই কি সেই সুপ্রভা যে কিনা ঠান্ডা শান্তশিষ্ট মেয়ে ছিল? আজকে যেন অনিলের সুপ্রভাকে বড় অচেনা লাগছে। তুমি এরকম করে কেন কথা বলছো আমার সাথে সুপ্রভা? হ্যাঁ, এরকম করেই বলছি, বলতে বাধ্য হচ্ছি। বাধ্য কেন হবে তুমি? তোমার কি হয়েছে? আমাকে খুলে তো বলবে। কিছু হয়নি আর না কিছু হবে আমার আপনার সাথে। দেখুন, আপনাকে আমি আগেও বারণ করেছি, এখনো বারণ করছি। আপনার সাথে আমার যায় না ভালো। এখানেই আপনি চুপচাপ দূরে সরে যান আমার থেকে, এটুকুই। আপনি কখনো আমাকে পাবেন না। আমার বাবা
আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। ওনার উঁচু মাথা আমি নিচু করে দিতে পারবো না কিছুতেই। আপনি চলে যান আর আসবেন না। দ্বিতীয়বার আমার সামনে কখনো আসবেন না। আজ থেকে আপনি আপনার মতন, আমি আমার মতন। আমাকে আর কখনো দেখতে পাবেন না আপনি। আমি আপনাকে ভালোবাসিনি আর না কখনো ভালোবাসবো। একদমে কথাগুলো বলে সেই জায়গা থেকে চলে গেল সুপ্রভা। রূপন্তীও পিছু পিছু গেল। অনিল বুঝে উঠতে পারল না এখনো শান্ত মাথার সুপ্রভা আজকে এতটা রেগে গেল কেন, কি এমন হয়েছে। অনিল মনে মনে সিদ্ধান্ত নিল সুপ্রভার পরীক্ষা চলছে, আর কোনো বিরক্ত করবে না তাকে। সে চায় না তার কিংবা সুপ্রভার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটুক। বিষণ্ণ মন নিয়ে অনিল বাড়ি গেল, নিচের রুমে গেল, ঠাস করে দরজা বন্ধ করে দিল। সুনেরা বেগম সবটুকু দেখলো, দেখে আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ছেলের রুমের কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। বাবা দরজা খোল, এরকম করে চলে আসলি কেন? কিছু কি হয়েছে? সুনেরা বেগমের কথা শুনে অনিল দরজা খুলে দিয়ে আবার নিজের খাটে গিয়ে চুপটি করে বসে রইল। সুনেরা বেগম বুঝলেন নিজের ছেলের মনের অবস্থা। মা পাশে বসতেই মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল অনিল। সুনেরা বেগম সযত্নে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলগুলো টেনে দিচ্ছে। কিছুক্ষণ এভাবে যাবার পর অনিল নিজ থেকেই তার মাকে বলল, ও আমাকে ভালোবাসেনি মা, আমাকে ফিরিয়ে দিয়েছে। আমাকে কেন ভালোবাসলো না মা? আমায় ভালোবাসলে কি এমন হতো? কথাগুলোর মধ্যে জড়িয়ে আছে একরাশ বিষাদ, আক্ষেপ, বিষণ্ণতা। এরকম আকুতি ভরা কথা কখনো শোনেনি সুনেরা বেগম নিজের ছেলের মুখ থেকে। অনিল ফের বলল, আমাকে ভালোবাসলে কি ক্ষতি হতো মা? ও আমাকে কেন ভালোবাসেনি? বারবার ছেলের আকুতি ভরা কণ্ঠ শুনে সুনেরা বেগম আর স্থির থাকতে পারল না। কি করে ছেলেকে বুঝ দিবেন কিছুতেই বুঝতে পারছেন না। বাবা, সুপ্রভা তোকে ভালোবাসেনি তাই নিয়ে আক্ষেপ করিস না। তোর ভালোবাসা সত্যি হলে সুপ্রভা ঠিক তোরই হবে। সুনেরা বেগম আর কি বলে ছেলেকে বুঝ দিবে নিজেও বুঝতে পারছে না। তবে এইটুকু বুঝতে পারছে তার ছেলে সুপ্রভাকে একটু বেশিই ভালোবেসে ফেলেছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনিল মায়ের কোলে শুয়ে নিথর দৃষ্টিতে জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তুই এত কঠোরভাবে অনিল ভাইয়ার সাথে কথা বললি সুপ্রভা? রূপন্তীর প্রশ্ন শুনে সুপ্রভা হাঁটা বন্ধ করে দিল। দেখ, যা হবার নয় তা নিয়ে কথা বলাটাও বোকামি, সময় নষ্ট হবে। উনি তোকে সত্যিই ভালোবাসে সুপ্রভা? ভালোবাসা দরকার নেই আমার। ওসব আবেগ দিয়ে জীবন চলে না। আমি আবেগের মধ্যে ভেসে নেই, আছি বাস্তবতায়। ওনার সাথে আমার কখনো মিল হবার নয়, বরং তার চেষ্টা করলে সেই পথে অপমান, বঞ্চনা এসব ছাড়া আর কিচ্ছু নেই। সেজন্য উনি ওনার মতন, আমি আমার মতন থাকার শ্রেয়। এভাবে না বললে হয়তো উনি শুনতো না। রূপন্তী আর কিছু বলল না। একটু পরে পরীক্ষা, বেশি কিছু বলে সুপ্রভার মন খারাপ করতে চাইল না। চুপচাপ দুজন হেঁটে চলে যাচ্ছে। সুপ্রভা চুপ থাকলেও ভিতর অসহ্য প্রণয় দহন হচ্ছে, যা সে কাউকে বোঝাতেও পারছে না, প্রকাশ করতেও না। নিজেকে তো কঠিন করে নিয়েছিল, কি দরকার ছিল অনিলের আজকে আবারও এসে সবটা উলটপালট করে দেবার। সুপ্রভার যে আর নিজেকে গুটিয়ে রাখতে পারছে না। দেখতে দেখতে পেরিয়ে গেছে কয়েক মাস। এই কয়েক মাসে অনিল সুপ্রভার কথা মতন সুপ্রভার সামনে একবারও যায়নি, কথাও বলেনি। তবে যখনই নিজের মন খারাপ হতো সেই আগের মতন আড়ালে আবডালে সুপ্রভাকে দেখে নিজের চোখের তৃষ্ণা মিটিয়ে নিত। কখনো এত দূরত্ব আসেনি অনিল এতদিন, কখনো সুপ্রভার সামনে কথা বলা বাদে থাকেনি। অথচ এবার থেকেছে কতগুলো দিন, কতগুলো মাস সে সুপ্রভার সাথে সামনে গিয়ে কথা বলে না। সুপ্রভা এতদিন অনিলকে মিস করলেও সেটা মনের ভিতর পুষে রাখেনি। মাথা থেকে সমস্ত চিন্তা বাদ দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করেছে যাতে পরীক্ষাতে ভালো ফল আসে। আর আজকে সুপ্রভার পরীক্ষার রেজাল্ট দেবার কথা। বাবা বাহিরে গেছেন রেজাল্ট জানতে। সুপ্রভার মনে বেশ ভয়, কি হয় রেজাল্ট সেটা ভেবে। একটু পর আফজাল হোসেন হাতে মিষ্টির প্যাকেট নিয়ে ভিতরে আসতেই সুপ্রভার মা প্রশ্ন করে বসে, কি ব্যাপার বলছো না কেন সুপ্রভা? পাশ করেছে তো? পাশ না করলে যে এলাকাতে মুখ দেখাতে পারবো না। তুমি কি তোমার মেয়েকে চিনো না? ও ফেল করবে, অসম্ভব। আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে সুপ্রভা মা, আর তুমি কিনা বলছো পাশ করছে কিনা। এই নাও মিষ্টি খাও, মিষ্টি খাও।
এই বলে খুশিতে আফজাল হোসেন তার স্ত্রীর মুখে মিষ্টি ঠুসে দিল একবারে। সুপ্রভারও চোখে মুখে আনন্দের হাসি। অবশেষে সে পেরেছে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। একজন সন্তানের কাছে এর চাইতে বড় আনন্দের আর কি আছে? পরীক্ষায় ভালো রেজাল্টের খুশির চেয়েও নিজের বাবার মুখের হাসির আনন্দ সুপ্রভার কাছে অসীম। জানিস সুপ্রভার রেজাল্ট জানবার পর তোর এলাকার লোক সবাই ধরেছিল মিষ্টি কিনে দিতে। আমার সেই কি আনন্দ ধরছিল না। শোনো সুপ্রভা মা, আজকে আমি সারা এলাকাবাসীকে খিচুড়ি খাওয়াবো। এভাবেই চলতে লাগলো তাদের আনন্দ উল্লাস। পুরো দিনটা সেভাবেই পার হয়ে গেল। কিছুদিন পর সুপ্রভা ঘরে বসে বসে কাঁথা সেলাই করছিল, তখনই আফজাল হোসেন আর মা আসলো সুপ্রভার রুমে। হ্যাঁ বাবা মা, তোমরা কিছু বলবে? সুপ্রভা, এখানে তেমন কোনো ভালো কাজের নেই বুঝলি। তোদের স্কুলে হেডমাস্টার আমাকে বলল তোকে বড় কলেজে ভর্তি করাতে, আরো বড় শহরে নিয়ে গিয়ে। হ্যাঁ বাবা, তা তো হতেই পারে, হোস্টেলে থাকবো না হয়। সুপ্রভার কথা শুনে সুপ্রভার মা রেগে গেলেন। রাগত স্বরে মেয়েকে ধমকালেন। এই তো একটুখানি চেহারা হয়েছে তোর, এতদিন পরীক্ষার চিন্তায় চিন্তায় এখন আবার হোস্টেলে থাকবান কথা বলছো। চাপকে সোজা করে দেব তোমাকে, বলে দিলাম। সেটার সিদ্ধান্তই নিয়েছি আমরা দুজনেই মিলে। তোর বাবার কিছু জায়গা জমি ছিল, তোর কাকু সেটা নিতে পারে। সেই জায়গা জমি বেচেই লাখখানেক টাকা হয়েছে। ভালো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্য জায়গায় চলে যাব, যেখানে তুই পড়াশোনা করবি। তাহলে সেই কলেজেই যেতেও বেশি সময় লাগবে না, আবার তোর হোস্টেলও যেতে হবে না, আমাদেরও তোকে ছেড়ে থাকতে হবে না। ব্যাস, হয়ে গেল না সমস্যার সমাধান? মায়ের কথা শুনে সুপ্রভা অবাক হয়ে গেল। মানে তাকে এই জায়গা থেকে পুরোপুরি চলে যেতে হবে? এই জায়গায় এত মধুর স্মৃতি, তার শৈশব, সবকিছু ছেড়ে চলে যেতে হবে ভেবেই একরাশ মন খারাপ এসে ভর করলো মনের কুঠুরিতে। সব থেকে বড় কথা রূপন্তী, যার সাথে সুপ্রভা এতগুলো বছর ছোট থেকে বড় হয়েছে, একসাথে থেকেছে, সেই রূপন্তীকে ছেড়ে কি করে থাকবে সুপ্রভা? নতুন বন্ধুও যে বানাতে পারবে না, সবাই যে সুপ্রভাকে বুঝতে পারে না রূপন্তীর মতো করে। আর অনিল এখানে থাকলে তো তাও চোখের দেখা দেখতে পেত, শুনতে পেত খবরাখবর, তখন তো সেটুকুইও পাবে না। সব দিক দিয়ে যে শূন্যতায় পড়ে যাবে সুপ্রভা। কিন্তু মা, এখান থেকে তোমরা চলে গেলে বাবা কি করবে? নতুন শহরে নতুন বাড়ি, খরচ, এসব নিয়েও তো খরচা সামলাতে পারবে না বাবা। খরচের কথা তোর চিন্তা করতে হবে না, তোর জন্য আমি আছি। তুই তো এত ভালো নম্বর পেয়েছিস, তোর জন্য তো সরকারি কলেজে চান্স পাওয়ার কোনো ব্যাপারই না বল। আমরা হিসেব করে দেখেছি, হোস্টেলে থাকলে তুই খেতে পারবি কিনা, ঠিকমতো ওরা কি খেতে দিবে কে জানে। তার উপর ঠিকমতো না খেলে তো হবে না। যদি তুই এখান থেকে যাস রোজ, তাও খরচ যেমন কম হবে না, তেমনি রোজ রোজ জানি করেও তোর শরীর অসুস্থ হয়ে যাবে মা। তার চেয়ে সব দিকে ভেবে চিন্তে আমি আর তোর বাবা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা ঢাকাতে যাব। সেখানে সব ব্যবস্থা হয়ে গেছে, তোর বাবার বন্ধু আছে, ওনার পুরনো একটা বাড়ি আছে, সেটা ভাড়া দেয়। আমরা কথা বলে একটু কম খরচে মানিয়ে নিব। বেশ, থাকার চিন্তা চলে গেল। আর খাওয়া, তোর বাবা এমনি টুকটাক কাজ করবে, সাথে আমি তো আছি। আর না হলে যে টাকা হয়েছে জায়গা জমি আমার গয়না বেচে, সেটা দিয়ে আরামসে কয়েক বছর কেটে যাবে। ততদিনে তো তুই বড় হয়ে যাবি, আমাদের দেখবি না? সুপ্রভা মায়ের কথা শুনে কি বলবে নিজেও বুঝতে পারছে না। আমি তোমাদের দেখবো না তো কে দেখবে? হ্যাঁ, আমিও আর তোর বিয়ের ভূত শুরু করব না মা। আমাদের একটাই সন্তান, তোকে কষ্টে থাকতে দিব না। তাই যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এত তোর কষ্টও করা লাগবে না, আবার আমাদের চোখের সামনে থাকবি। তুই মন দিয়ে পড়বি, যাতে লোকে বলতে পারে তোর বাবা রিক্সা চালিয়েও সৎ পথে মেয়েকে কত বড় করেছে। তখন গর্বে আমাদের মাথাটা কতখানি চওড়া হয়ে যাবে বলতো। মায়ের কথা শুনে সুপ্রভা আর দ্বিমত করল না। করবে কি করে, যেখানে সে দেখতে পাচ্ছে তার বাবা মার দুচোখ ভরা স্বপ্ন রয়েছে, তাকে নিয়ে সেই স্বপ্ন ভাঙবে কি করে? তার উপর জায়গা জমি বিক্রি করে দিয়ে সব টাকা পয়সাও জোগাড় করে ফেলেছে। সুপ্রভা, তুই দেরি করিস না, আমরা এই কয়দিনের ভেতরে চলে যাব, কেমন?
সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বাবা মা সুপ্রভার রুম ছেড়ে চলে যেতেই সুপ্রভা পড়ল চিন্তায়। নতুন শহর, নতুন মানুষ, সবই হবে, কিন্তু তার পুরনো মানুষগুলো, তাদের যে আর পাবে না সুপ্রভা। অনিলের সঙ্গে তার কিছু হবার নয়, সেটা সে নিজেও জানে, তবুও মনকে বুঝ দিবে কি করে। মন খারাপ নিয়ে কেটে গেল সেই দিন পুরোটা। পরের দিন বিকেলে সুপ্রভা সেই পার্কে বসে আছে, রূপন্তীকেও ডেকেছে, সবটা খুলে বলেছে। সবটা শুনে রূপন্তী থম মেরে বসে আছে, কোনো কিছু না বলে। রূপন্তীর এরকম বসে থাকা সুপ্রভার হজম হচ্ছে না, যেন ঝড় আসার পূর্বাভাস। কিরে রূপা, চুপ করে আছিস রে? রূপন্তীর কথা শুনে সুপ্রভারও বেশ খারাপ লাগছে, কিন্তু কিছু করবার নেই। মানুষের ইচ্ছে না থাকলেও কত কি করতে হয়, সবই পরিস্থিতির শিকার। আর সুপ্রভারও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু করার নেই রে রূপা, আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন। এই কলেজে পড়ে থাকলে কিছু হবে না, আমাকে শহরে যেতে হবে, আরো ভালো কলেজে ভর্তি হতে হবে। এত কষ্ট করে ওনারা আমাকে বড় করেছেন, আমাকে নিয়ে দেখার স্বপ্ন তো আমাকে পূরণ করতে হবে। বল, তুই বরং দোয়া করিস আমার জন্য। এটা আঙ্কেল আন্টির স্বপ্ন না হয়ে অন্য কিছু হলে আমি তোকে কখনো যেতে দিতাম না, জাপটে ধরে রাখতাম, কিন্তু কিছু করবার নাই। আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। যোগাযোগ করিস কিন্তু, হ্যাঁ? আমার মায়ের তো বাটন ফোন, আমি সেটুকু দিয়েই যোগাযোগ করবো না। তোর সাথে যোগাযোগ না করলে আমি ঠিক থাকবো? পাগল হয়ে যাব না? কথাগুলো বলার সময় সুপ্রভার গলা ধরে আসছিল। ছোটবেলার সঙ্গী, সবচেয়ে প্রিয় বন্ধুকে ছেড়ে যাবার কষ্টও যে কম না, কিন্তু কাঁদল না, তাতে যে রূপা আরো ভেঙে পড়বে।